প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমে থাকছে সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে দৃশ্যশিল্প প্রদর্শনী আলিঙ্গনে মিলছুট। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 15 অক্টোবর পর্যন্ত। বাংলাদেশের পূর্বাঞ্চলের 11টি জেলায় সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় মালিবাগ কসমো সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে চিত্রকলা প্রদর্শনী আর্ট ফর এইড রিবিল্ডিং লাইফস। প্রদর্শনী চলবে 5 অক্টোবর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান গ্যালারি। রাত 8টা 20 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক ঘরের সহ্য বিভীষণ। এই মেয়েটা কি করেছে? এই মেয়েটা বলে বেড়াচ্ছে যে নেওয়াজকে আমি পাগল সাজিয়ে পাবলিক সিম্প্যাথি নিচ্ছি। বোঝো কি বলেন আব্বা? হ্যাঁ, মানে এসব গাঁজাখুরি ইনফরমেশন ও কোত্থেকে পেল? আচ্ছা, ও কি এই বাসায় আসছিল নাকি? আমি শুনছি যে ঢাকায় আসছিল। হ্যাঁ, এসছিল তো, আমাদের বাসায় এসছিল, আব্বার সাথে দেখা করতে চেয়েছে। হয়তো আমাদের যে দারোয়ান ওকে ঢুকতে দেয়নি, এই কারণে রাগে ক্ষোভে এসব কথা বলছে। কিন্তু ও তো বানাইয়ে লেখার মাইয়ে না, নিশ্চয়ই কেউ ওকে কোনো তথ্য দিছে। রাত 9টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। ওরে মন তোরে বুঝাই কেমনে, আমার মনের মানুষ এখন আমার নাই। ওরে মন তোরে মানাই কেমনে, যে গেছে তারে পাওয়ার উপায় নাই। এই প্রেমের লাগি দুঃখের ভাগী হইলাম জীবনে, এই প্রেমের লাগি দুঃখের ভাগী হইলাম জীবনে। আমার অঙ্গ জলে অন্তর গলে প্রেমের কারণে, আমার অঙ্গ জলে অন্তর গলে প্রেমের কারণে। রাত 9টা 30 মিনিটে থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক জোনাকির আলো। নীলা, ডলির সাথে এখন অহেতুক তর্ক না করে উপরে যাও, মুগ্ধকে নিয়ে স্কুলে যাও, ওটা বেশি ইম্পর্টেন্ট। কিন্তু ম্যাম, আমি আপনাকে খুব পরিষ্কার বলে দিচ্ছি, আমার স্যালারি যেন কাটা না হয়, আমার টাকার ভীষণ দরকার আছে। নীলা, আপনি এখনো যাননি মুগ্ধকে নিয়ে স্কুলে? জি স্যার। দুলা ভাই, আমি মিস নীলাকে বলছিলাম যেহেতু আমরা ব্যাংকক যাচ্ছি সেই কয়দিন মিস নীলার ছুটি থাকবে। হ্যাঁ থাকবে, তা তো কি হয়েছে? আর সেই কয়দিনের স্যালারি সে পাবে না। অদ্ভুত কথা, মানে স্যালারি পাবে না মানে? আমরা তো ব্যাংকক ঘুরতে যাচ্ছি, কত টাকা খরচ করে, এই সামান্য কয়েক টাকা বাঁচে আর কি লাভ হবে? রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি গিটারিস্ট শাহরিয়ার শুভ্র। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভীষণ ভালো আছি, আপনাকে দেখে খুবই ভালো লাগছে। আজকে আমরা গিটারের টুংটাং শব্দে কিছু তো একটা শুনবো, সাথে অনেক গল্প হবে। এই যে গিটার নিয়ে একজন গিটারিস্টের যেই পথ চলা, সেটা আসলে অনেক বড় একটা কাহিনী। সেই কাহিনীটার কথা শুনবো, সেই গল্পটার কথা শুনবো। একদম শুরুর বিষয়টা যদি জানতে চাই যে কেন গিটার, কেন অন্য কোনো কিছু নয়? আচ্ছা, তো গিটার হচ্ছে যে সবারই তো কিছু ফেভারিট আওয়াজ থাকে, যেরকম অনেকের মানে একদম ছোটবেলা থেকে যদি শুরু করি, যেহেতু আমি একদম আমার স্কুল লাইফ থেকে মিউজিক স্টার্ট করেছি, তো প্রথম কিন্তু আমি শুরু করেছিলাম ড্রামস দিয়ে। আচ্ছা, সো মানে ড্রামস শেখার ইচ্ছা ছিল, কিন্তু যখন আমার তখন মনে আছে ওই সময় 2003-04 এর দিকে
তো তখন প্রথম ওই যে জাল ব্যান্ডের আদাত গানটা রিলিজ হলো। তো আমার এলাকার একটা বড় ভাই সে ওই আদাতের যে টিউনটা সেটা গিটারে বাজাচ্ছিলেন। তো ওইটা দেখে আমার মনে হলো না আমি আমার এই মেলোডিটা আমার লাগবে, রাইট, গিটারের সাউন্ডটা আমাকে বেশি অ্যাট্রাক্ট করলো। আর ছোটবেলা থেকে আসলে বাংলাদেশের ব্যান্ড মিউজিক তো 90s-এ অনেক রিচ মিউজিক ছিল, তো তখন থেকেই ব্যান্ডের গান শোনা হতো এই ওয়াকম্যানে, তারপরে ইয়েতে। তো ওখান থেকে একটা ইন্সপিরেশন পেয়েছি যে আসলে রকার হতে হলে আই হ্যাভ টু বি এ গিটারিস্ট। সো ওই রকার হওয়ার ইচ্ছাটা ছোটবেলা থেকেই ছিল, সেই জায়গা থেকে আসলে অ্যাট্রাকশনটা কাজ করেছে গিটারের প্রতি। তারপর প্রথম কার কাছে গিটার বাজানো শিখলেন? প্রথম আমার লাইফে গিটার বাজানো শেখার শুরুটা আসলে খুবই ড্রামাটিক। এটা ছোট একটা স্টোরি আছে, যদি ইফ ইউ ওয়ান্ট আমি শেয়ার করতে পারি। সেটা হচ্ছে যে আমি তখন স্কুলে পড়ি, তো তখন তো আমার কাছে গিটার ছিল না। তো ওই যে বললাম যে আমার হোম টাউন হচ্ছে টাঙ্গাইলে। তো টাঙ্গাইলে আমার একটা স্কুল ফ্রেন্ড ছিল, ওর নাম হচ্ছে শিশির। তো ও আমাকে ফার্স্ট নিয়ে যায় যে এখানে একটা গিটার স্কুল আছে, সো চল ওখানে তোকে নিয়ে যাই। তো ওখানে যাওয়ার পর ওই যে বললাম যে গিটারের সাউন্ড শুনলে, আমি তো প্রথমে ড্রামস শিখতে গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে ওই গিটারের সাউন্ড শুনে ওইটাতে বেশি অ্যাট্রাক্টেড হয়ে গেলাম অ্যান্ড ডিসিশন নিলাম যে না আমি গিটারই শিখবো। কিন্তু গিটার তো নাই, এখন গিটার কিভাবে কিনবো? আর আমার বাসা আসলে তখন পড়াশোনা নিয়ে খুবই মানে স্ট্রিক্ট ছিল, যে পড়াশোনা ছাড়া অন্য কিছু, কারণ ওই সময়টা আসলে সবার প্যারেন্টসই তো একটু প্রেশারে রাখে বাচ্চাদের। সো ইট ওয়াজ মেবি আমি 7-এ বা 8-এ পড়তাম আমার ওই সময়টাতে। তো আমি যেটা করলাম যে আমি একটা কোচিংয়ে পড়তাম। তো কোচিংয়ে তো আমার প্রতি মাসে তখন 600 টাকা ছিল কোচিংয়ের বেতন আর কি, ফিস, রাইট। তো আমি 2 মাস কোচিংয়ের বেতনের টাকাটা বাসা থেকে নিয়েছি, কিন্তু কোচিংয়ে আর দেইনি। মানে কোচিংয়ে যাওয়া হয় না, কোচিংয়ে গিয়েছি কিন্তু ওইটা মানে বেতনটা নিয়ে আর দেইনি। 2 মাসের টাকা নিয়ে আমি একটা গিটার কিনে ফেলছি প্রথম 1200 টাকা দিয়ে, ওই নর্মাল যে গিটারগুলো অ্যাকোস্টিক গিটার বাংলাদেশি বানায় ওগুলো। তো ওইটা কিনে আমি একদম ওই গিটারটা আবার আমার বাসায় নিয়ে যেতাম না, ওটা আমার ফ্রেন্ড ওই শিশিরের বাসায় রাখতাম। ওখান থেকে নিয়ে ক্লাসে যেতাম, গিটার ক্লাসে। আর গিটার ক্লাস টাঙ্গাইলে আমাদের এক বড় ভাই আছে সুমন ভাই, তো নকশি সুমন ভাই নামে চিনে ওনাকে। তো ওনার প্রথম একটা মিউজিক স্কুল ছিল নকশি। তো ওখানে কোয়েল ভাই নামে একজন বড় ভাই আছেন, উনি গিটার শেখাতেন। তো ওখানেই আমার প্রথম শুরু করা। এখানে আরেকটা কথা, আমার এলাকার আরেকটা বড় ভাই আছেন রাজু। তো রাজু ভাইয়ের কাছে আমি গিটার বাজানোর আগে টুকটাক দেখতাম, ওইভাবে মানে প্রফেশনালি না, কিন্তু একদম অফিসিয়ালি স্টার্ট করলাম ওখান থেকেই, ওই নকশি সুমন ভাইয়ের স্কুল থেকে। তো এরকম ফ্রেন্ডের বাসায় গিয়ে প্র্যাকটিস করতাম, বাসায় জানতো না যে আমি গিটার বাজাই বা প্র্যাকটিস করি। তারপর বাসায় যখন জেনেছে তখন কি বলেছে? বাসায় তো 2 মাস পরে কোচিং থেকে স্যাররা চলে আসছে, আসে বলতেছে, তখন তো এত ফোনের যুগ ছিল না, তো এসে বলতেছে যে কি ব্যাপার 2 মাস হয়ে গেল ওর কোচিং এর ফিস তো মানে দেওয়া হয়নি। তো আমার বাসার মানুষ তো অবাক হয়ে গেছে যে আমরা তো ফিস দিয়ে যাচ্ছি, তো সে কেন ফিসটা পে করেনি। তো পরে আমি বললাম যে আমি আসলে একটা ভুল করে ফেলছি, এরকম আমি তো একটা গিটার কিনে ফেলছি। পরে বাসায় প্রথমে আমার বাবা মা এটা নিয়ে একটু রাগারাগি করছিল যে তুমি কেন এরকম না বলে করলা, কিন্তু পরবর্তীতে আমার মা আসলে খুবই সাপোর্টিভ একজন মাদার ছোটবেলা থেকেই। মানে আমার কোনো চাওয়া আমার আম্মু মানে আমার মা কখনো অপূর্ণ রাখেন, মানে যতটুকু মানে সে পারেন চেষ্টা করেছেন সাপোর্ট, রাইট। সো আম্মু যখন দেখলো যে আমি খুবই ইন্টারেস্টেড মানে এবং গিটার শিখতে চাই সিরিয়াসলি, তখন আম্মু আমাকে একটা ভালো গিটার কিনে দিল গিবসনের, ব্ল্যাক কালারের। তো ওইটা দিয়েই আমার জার্নিটা স্টার্ট। এরপরে আসলে থ্রু আউট দ্য হোল জার্নি মানে আমার সেই প্রথম দিককার কেনা গিটারগুলো কি এখনো আছে সংরক্ষণে? হ্যাঁ, সেগুলো এখনো আছে। এবং কি আমার ফার্স্ট যে ইলেকট্রিক গিটারটা আমি ওইটাও এখনো আমার কাছে আছে, বাজানো হয় না যেহেতু এখন আমি আরেকটু প্রফেশনাল স্টেজে আছি। সো এখন প্রফেশনালি বাজাই, সো একটু মানে হাই এন্ডের গিটারগুলো এখন বাজানো হয়, কিন্তু ফার্স্টের দিকে গিটারগুলো আমি যত্ন করে রেখে দিয়েছি। আর আমার যেটা বললাম যে আমার মা অনেক সাপোর্ট দিয়েছে তারপর থেকে। অ্যান্ড প্রথম যখন ওই কোচিংয়ের ওইটা সম্ভবত একটা ফেয়ারওয়েল প্রোগ্রাম ছিল, ওখানে যখন প্রথম আমি স্টেজে লাইফে ফার্স্ট টাইম গিটার বাজালাম, তো তখন মানে আমার প্যারেন্টস they became so proud about that যে আমার ছেলে স্টেজে দাঁড়ায় গিটার বাজাচ্ছে। সো ওগুলা থেকেও ইন্সপিরেশন পেয়েছি অনেক। অবশ্যই। আচ্ছা, গিটার বাজানো অনেকের শখ থাকে, আবার গিটার বাজানোর সাথে সাথে নিজে গান গাইবে, এই শখটাও কিন্তু অনেকের থাকে, কিন্তু আপনার ক্ষেত্রে সেটা হয়নি।
আমার ক্ষেত্রে বলতে আমি আসলে ওই যে বললাম না ছোটবেলা থেকেই আমার একটা রকার হওয়ার ইচ্ছা ছিল। সো আসলে গানের থেকে গিটারের প্রতি আমার প্যাশনটা সবসময় বেশি ছিল। আমি এমন না যে আমি গান পছন্দ করি না, আমি প্রচুর গান শুনি এবং কি আমার গানও খুব পছন্দ, কিন্তু আমার মনে হয়েছে যে গিটার ইজ আ থিং যেটার জন্য মানে যেটা আমার প্যাশনের সাথে একদম এক্স্যাক্টলি যায়, যে একদম আমি স্টেজের সামনে গিয়ে হেড ব্যাং করব, একটা অ্যামেজিং গিটার সোলো বাজাবো, আমার কম্পোজিশনগুলো গিটার বেসড হবে। সো গান টুকটাক আমি নিজে নিজে বাসায় করি বা আমার নিজের স্টুডিও আছে, রাইট, আমার নিজের স্টুডিও আছে, ওখানে আমার আমি গান নিজে লিরিক টিউন অ্যান্ড কম্পোজিশন সবই করা হয়, আমার নিজেরও কিছু গান আছে। কিন্তু আসলে প্রফেশনালি গান গাওয়াটার দিকে যাওয়া হয় নাই, কারণ আই ওয়াজ মোর প্যাশনেট অ্যাবাউট গিটার। সো গিটারটাই প্রফেশনালি শিখেছি এবং এটা নিয়েই ক্যারিয়ারটাকে আমি সামনে নিয়ে। আচ্ছা, গিটার নিয়ে যেহেতু কথা হচ্ছে, সুতরাং গিটার থেকে আমরা কোনো একটি পিস কি শুনতে পারি এখন? হ্যাঁ, করা যায়। আমার নিজের লেখা সুর করা একটা গান আছে, সো ওইটার কয়েকটা লাইন আমি শোনাতে পারি। ওখানে আমার গিটারের ঠিক আছে। এখন মধ্যরাত, চোখে ঘুম নেই আমার, জেগে আছি আমি আর রাতের অন্ধকার, অনেক অভিমান আর ভালোবাসা নিয়ে বসে ভাবছি তোমার কথা। অদ্ভুত এক অনুভূতি খেয়ে যাচ্ছে আমাকে, নীরবতার বেড়া জালে জর্জরিত আমি, মুখ ফুটে বলতে পারছি না কিছুই আমি, আবেগের বোবা কান্নায় বলছি সহে না এ মনে আর আমার কিছুই কি করার নেই তোমার, সহে না এ মনে আর আমার কিছুই কি করার নেই তোমার। দুপুরবেলা আমরা মধ্যরাতের গান শুনে ফেললাম, কিন্তু ভীষণ সুন্দর ছিল গানটি, এবং আপনার গানের গলাটা কিন্তু ভীষণ সুন্দর। আমার আই ডোন্ট নো, আমাকে অনেকেই বলে, যেমন আমার ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড আমার যারা ফ্রেন্ডস আছে মিউজিশিয়ানস অ্যান্ড নন মিউজিশিয়ান ফ্রেন্ডস, তো যারা মিউজিক এতটা বোঝেও না, তারা এরকম অনেক ফ্যান আছে আমার। ধরেন বিভিন্ন আড্ডায় তো টুকটাক গান টান করা হয়, সো অনেকেই বলে যে ওয়াই ডোন্ট ইউ সিং, ইউ হ্যাভ এ গুড ভয়েস, বা তুমি গান তো গেতে পারো। তো আমি তখন সবাইকে একটা কথাই বলি যে মেবি সামডে আই উইল সিং, বাট এখন আই এম মোর ফোকাসড অ্যান্ড আই এম মোর প্যাশনেট ইনটু মাই গিটার ওয়ার্কস। অনেকে আছে যে শখের বশে বা শৌখিনতার জন্য হয়তো গিটার প্লে করছেন কিংবা গান গাইছেন, বিশেষ করে একজন মিউজিশিয়ান হিসেবে ব্যাপারটা এই যে প্রফেশনালি নেওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু অনেক বড় একটা ডিসিশন। এটা কবে প্রথম নিয়েছিলেন বা কিভাবে এই সিদ্ধান্তে আসলেন? আচ্ছা, বিষয়টা হচ্ছে কি, দেখেন ওয়ার্ল্ড ওয়াইড এই যে এত মানুষ এক একজন এক একটা কাজ করছে, রাইট? সবাই যদি একটা কাজই করতো তাহলে কিন্তু এই পৃথিবী চলতো না। যেমন আমি একবার কোনো একটা মানে দেশের বাইরে যাচ্ছিলাম কনসার্টে, তো আমি দেখলাম একটা ট্রানজিটে একটা এয়ারপোর্টে দেখলাম একটা লোক আর কি এরকম টিস্যু, মানে মানুষ টিস্যু ফেলে রাখে, ওগুলো নিয়ে ডাস্টবিনে ফেলতেছে। আমি চিন্তা করলাম যে এই লোকটা যদি এই কাজ না করতেন তাহলে তো এই পুরো এয়ারপোর্টটা মানে টিস্যু দিয়ে ভরে যেত। যদি তাকে তো এই রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে, সে অ্যাকসেপ্ট করেছে বা সে জিনিসটা করছে দেখে কাজটা হচ্ছে। মানে সোসাইটির প্রতি কন্ট্রিবিউশনটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম, রাইট, এক্স্যাক্টলি। সো আমার কথা হচ্ছে কি যে সৃষ্টিকর্তা প্রত্যেকের মধ্যেই না একটা স্পেশাল পাওয়ার দিয়ে দেয়।
মানে এই পৃথিবীতে এমন কাউকে পাওয়া যাবে না যার মধ্যে কোনো স্পেশালিটি নাই, কিন্তু তাকে তার নিজের স্পেশালিটিটা খুঁজে বের করতে হবে। সো মানে আর প্রফেশন হিসেবে যেটা বলবো যে দেখেন ওয়ার্ল্ড ওয়াইড যারা মিউজিশিয়ানস তারা জাস্ট মিউজিকই করে, কারণ তাদের আসলে ওই ফিলটা আছে, ওই অডিয়েন্স আছে বা মানে প্রচুর কাজের সুযোগ আছে। কিন্তু বাংলাদেশে মিউজিশিয়ান বা একটা শিল্পী বা আপনার মিউজিশিয়ান গিটারিস্ট বলেন বা যে কোনো বাদ্যযন্ত্র যারা বাজায়, আর্টিস্ট বেসিক্যালি আর্টিস্টদের আসলে প্রপার মর্যাদাটা সবসময় তারা পায় না। তো যে কারণে অনেকে ডিমোটিভেটেড হয়ে যায়। কিন্তু সময় পাল্টাচ্ছে, আস্তে আস্তে আমাদের যে মিউজিক ফিল্ডের যে ক্যারিয়ার সেটাও ডেভেলপ করছে। আই হোপ যে ভবিষ্যতে আরও ডেভেলপ করবে। সো যারা শখের বশে করছে তারা যদি সিরিয়াসলি করে, মানে গিটার বা যে কোনো ইনস্ট্রুমেন্ট যারা শিখছে, আমি বলবো যে এটা আসলে প্যাশনেট হতে হবে, প্রচুর পরিমাণে ভালোবাসা বা প্যাশন থাকতে হবে এটার প্রতি। এবং ওই প্যাশনের জায়গা থেকে সিরিয়াসলি যদি কেউ কাজ করে যায়, মানে প্র্যাকটিস করে যায়, তাহলে একটা না একটা দিন সেখান থেকে আউটপুট আসবেই, অবশ্যই আসবে। আর ক্যারিয়ার মানে সেখানে আপস এন্ড ডাউনস থাকবে, ফ্রাস্ট্রেশন কখনো কখনো কাজ করতেই পারে, কিন্তু সেটার জন্য আসলে কাজকে থামিয়ে রাখা সম্ভব না। কিন্তু যদি প্রপার চেষ্টা থাকে এবং কি যদি নিজের কাজের প্রতি সিরিয়াসনেস থাকে, সেটা কখনোই এক্স্যাক্টলি কখনোই বৃথা যাবে না, সেটা এটা আই ক্যান এনশিওর। এবং আরেকটি বিষয় আমি বলতে চাইবো যে আপনি নিশ্চয়ই খুব প্রাউড যে আপনি শাফিন ভাইয়ের সাথে কাজ করেছেন বা কাজ করার সুযোগটা পেয়েছেন। হ্যাঁ, অবশ্যই। এখন দেখেন আমি বললাম তো 2003-04 থেকে আই স্টার্টেড ডুইং মিউজিক। আমার ইউনিভার্সিটি লাইফে আমার দুইটা ব্যান্ড ছিল, একটা তন্ত্র, একটা এপিটাফ। আমরা কিছু মিক্সড অ্যালবামে কাজ করেছি। তারপর এভাবে যে মানে মানুষের শুরুটা কিন্তু ছোট থেকেই হয়, নিজের ইউনিভার্সিটির দুইটা ব্যান্ড, তারপরে অনেক আর্টিস্টের সাথেই কাজ করেছি। কিন্তু শাফিন ভাই তো বাংলাদেশের একজন লিভিং লিজেন্ড ছিলেন আনডাউটেডলি। তো 2020-তে যখন ফার্স্ট কলটা ওনার সাথে বাজানোর জন্য পাই, তো মানে ইট ওয়াজ লাইক আ ড্রিম কামিং ট্রু, এরকম ছিল ব্যাপারটা। যে ছোটবেলা থেকে আমি শাফিন ভাইয়ের হিউজ ফ্যান ছিলাম, কারণ আমি একদম ছোটবেলা থেকে মাইলসের ফ্যান, কারণ মাইলস তো একদম বাংলাদেশের মানে ওয়ান অফ দ্য মোস্ট স্টাইলিশ ব্যান্ডস ছিল। সো ওনার যে ওই রেড কালার বেস গিটারটা, ওই নেকের মধ্যে একটা রেড কালার স্কার্ফ বেঁধে উনি বাজাতেন, সো আই ওয়াজ আ হিউজ ফ্যান অফ হিম। তো ওনার সাথে বাজানোর জন্য যখন কলটা পেলাম, তো তখন আমি আসলে ওয়ার্ডসে এক্সপ্রেস করতে পারবো না আপনাকে যে আমার কতটা হ্যাপিনেস কাজ করেছিল। অ্যান্ড প্রথম খুব ভয়ে ভয়ে ওনার কাছে যাওয়া যে কি করব না করব, কিন্তু শাফিন ভাই আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন, উনি তো কিছুদিন আগেই চলে গেছেন আমাদের রেখে। তো অসম্ভব ভালো মনের একজন মানুষ ছিলেন, উনি আমাকে এত সুন্দর করে অ্যাকসেপ্ট করেছিলেন এবং কি প্রথম থেকেই আমাকে মানে গ্রুমিং করা, এই যে বিভিন্ন মিউজিক্যাল হিস্ট্রি বলে বলে আমাকে শেখানো, এবং কি ওনার সাথে একদম মানে একদম বন্ধুর মতো হয়ে গেছিলাম ওনার আমি। এবং লার্নিং এর জায়গাটাও অনেক বেশি ছিল। এক্স্যাক্টলি। এন্ড আমাদের যে ব্যান্ডটা ছিল ভয়েস অফ মাইলস, উই স্টার্টেড ডুইং কনসার্টস ফ্রম 2021। আচ্ছা। এন্ড ওখান থেকে শুরু করে আমরা মানে এমনও মাস গিয়েছি আমরা এক মাসে 16টা 17টা কনসার্ট করেছি, মানে ঢাকায়, ঢাকার বাইরে, এবং কি আমরা রিসেন্টলি ইউরোপ ট্যুর করে আসলাম, প্যারিসে আমাদের শো ছিল। তারপরে মানে প্রচুর সময় একসাথে কাটানো হয়েছে। এবং কি আমি একটা জিনিস বলবো, দেখেন উনি ওনার জায়গা থেকে মানে পশনেস যে কি জিনিস বা একজন আর্টিস্ট কতটা পশ হতে পারে, এই জিনিসটা আমার ওনাকে দিয়ে পার্সোনালিটি এবং স্টাইল একই সাথে আসলে কিভাবে এবং কি ব্যান্ড মেম্বারদের ট্রিট করার যে বিষয়টা, উনি আমাদের যে ট্রিটমেন্টটা মানে যেভাবে ট্রিট করেছেন, ধরেন কোথাও একদম আমাদের একটা কনসার্টে যাওয়া থেকে মানে প্রথম থেকে শেষ পর্যন্ত এরকম ট্রিটমেন্ট আমি কখনো পাইনি, শাফিন ভাইয়ের কাছ থেকেই পেয়েছি। অ্যান্ড আর কখনো লাইফে পাবো কিনা আমি জানি না। আই হোপ যে যেহেতু আমি মিউজিক করছি, আমার এটা মানে একদম সিরিয়াসলি করছি, সো আমি ভালো কোনো জায়গায় অবশ্যই যেতে চাই। কিন্তু শাফিন ভাইয়ের কাছ থেকে যে আদর, যে ভালোবাসা, যে ট্রিট মানে যেভাবে উনি ট্রিট করেছে, এটা আসলে আমাকে খুব মানে কাঁদায়, মানে আমার মন খুব কাঁদে এটা চিন্তা করে, যে বা আমি খুব কষ্ট পাই এগুলা ওনার স্মৃতিগুলো মনে পড়ে আমার। হয়তো এই ইমোশনটাই আরো নতুন নতুন সৃষ্টি তৈরিতে আপনাকে উদ্বুদ্ধ করবে। হ্যাঁ, আশা করছি সেটাই। এখন আসলে মিউজিশিয়ান বলি বা যে কোনো আর্টিস্ট বলি, প্ল্যাটফর্ম কিন্তু অনেক, মানে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন প্ল্যাটফর্ম, এবং সবগুলো প্ল্যাটফর্মে একটা কাজ করার যে প্রেশার, সেটা কি আপনি অনুভব করেন? না, একটা জিনিস হচ্ছে যে কাজ করার প্রেশার বলতে আমি তো ধরেন শাফিন ভাই যখন চলে গেলেন, আমি মেন্টালি আসলে প্রচুর শকড ছিলাম। মানে আমি
টোটালি কিছুদিন একটু ব্রেকেই ছিলাম, মানে আমি প্রায় আমি সবাইকে বলেছি যে আই নিড এ ব্রেক, কারণ আমি আসলে মিউজিক আমার মানে একটা ট্রমার মতো হয়ে গিয়েছিল যে কি হলো এটা, মানে কারণ উই ওয়ার প্ল্যানিং বিগ। শাফিন ভাই আমাদের এর মধ্যে কয়েকটা ফরেন ট্যুরস ছিল এবং কি বাংলাদেশেও অনেকগুলো শো আমাদের অ্যাডভান্স মানে আমরা নিয়ে রেখেছিলাম এই সিজনের জন্য। এবং কি শাফিন ভাই যেদিন মারা গেলেন ঠিক মানে 25 তারিখে শুনলাম যে হি ইজ নো মোর, 26 তারিখেই আমাদের একটা শো ছিল বাংলাদেশে। তো মানে এত বড় একটা শক, আমি আসলে টোটালি ডিটাচড ছিলাম কিছুদিন এই মিউজিক থেকে। তো পরে আস্তে আস্তে এখন আমার মেন্টাল হেলথ একটু একটু রিগেইন করছে, আমি চিন্তা করছি যে না আমার তো কন্টিনিউ করতে হবে। আর এখানে বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এখন তো আপনি জানেন যে আমাদের দেশে একটু আপস অ্যান্ড ডাউন চলছে, সো এখন মিউজিক মানে মিউজিশিয়ানদের সিচুয়েশনটাও একটু হার্ড টাইমই যাচ্ছে সবারই, কারণ যে কোনো এটা কিন্তু সত্যি যে কোনো ক্রান্তিকালীন সিচুয়েশনে একদম ফার্স্ট ইন রো কিন্তু মিউজিশিয়ানরা কিন্তু একটা মানে কঠিন সময়ের সম্মুখীন হয়, সেটা কোভিডের সময় আমরা দেখেছি, কারণ মানে আর্টিস্টদের ক্ষেত্রে এটা হয় নরমালি, মানে গান বাজনা বা এন্টারটেইনমেন্ট যে কোনো এন্টারটেইনমেন্ট তো মানুষের মৌলিক চাহিদার পরে। সো ওইটা আসলে এখন এই দেশের সার্বিক সিচুয়েশনের কারণে কিছুটা মানে টাফ টাইম যাচ্ছে। তারপরেও আমরা আশাবাদী যে খুব শীঘ্রই হয়তো আমরা এই জায়গাটি কাটিয়ে উঠব। শুভকামনা রইল আপনার সমস্ত কাজের জন্য, আর আজকে আমাদের আয়োজনে আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপনাকেও, আসলে এনটিভিকে অনেক ধন্যবাদ, কারণ আমরা যারা মিউজিক করছি আমাদের নিয়ে এরকম প্রোগ্রামসগুলো করার জন্য আমরা এতে আরও অনেক বেশি মানে ইন্সপিরেশন পাই, এবং কি যারা নিউ কামার্স তারাও এই ধরনের প্রোগ্রাম দেখে আই হোপ যে অনেক ইন্সপিরেশন পাবে, তারাও চিন্তা করবে যে না আমরাও একদিন টিভিতে গিয়ে ইন্টারভিউ দিব, গিটার বাজাবো। সো থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের ক্যামেরার পেছনে যারা কাজ করছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ সামনে দেখা হবে ভালো কিছু। অবশ্যই। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানে শেষ করছি। শুভ দুপুর।